রনি ভাই, আমার কিন্তু একটা উপসংহার এরকম আমার টানতে ইচ্ছা করে যে বেনজির আহমেদ আসলে বেনজির হয়েছেন শুধুমাত্র তার ব্যক্তি, আপনি যেটা বলতেছিলেন যে তার ব্যক্তি যে মানে ব্যক্তিত্ব বা তার যে ব্যক্তি মানুষ সেইটা দেখে মানুষ মুগ্ধ হয়, ব্যাপারটা এরকম আমার কাছে এটা মনে হয় না। আমার কাছে সবসময় মনে হয় যে সেটা আওয়ামী লীগের সরকারের প্রশ্রয়ী, সাক্ষাৎ তার জায়গা থেকে তাকে এই ছাড়টুকু দেওয়া হয়েছিল বলে তিনি ছাড়টুকু পেয়েছেন। এবং আমার কাছে মনে হয় সেটা আজিজ সাহেবের ক্ষেত্রে সত্য, সেটা বেনজির সাহেবের ক্ষেত্রে সত্য। সরকার এখন যতই দায় সেটাতে চেষ্টা করুক না কেন। আমি আপনার মন্তব্য একটু শুনতে চাই রনি ভাই, যে সরকারের প্রশ্রয় ছাড়া একজন বেনজির আহমেদের এরকম বেনজির হয়ে যে ওঠা সম্ভব কিনা আসলে। দেওয়ার সকল আয়োজন সম্পন্ন করা হলো, তখন এই সরকার থেকেই বলা হয়েছে যে তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন, যেই দুর্নীতি তিনি প্রধান বিচারপতি হওয়ার অনেক আগের কথা বলা হচ্ছে সেই সময়, অর্থাৎ সরকার জানতেন তারপরও সেটি তাকে করতে দিয়েছেন, সেরকম কিনা ব্যাপারটা আমি একটু জানতে চাই জনাব গোলাম মাওলানা। আপনি জানেন যে জাতিসংঘে একটা মানুষ চাকরি করেছে, সে একটা নবম গ্রেডের একজন কর্মকর্তা, মাসে 18 থেকে 19,000 US ডলার যার বেতন, এবং 8-10 বছর তিনি সেখানে চাকরি করেছেন। আবার 2008 সনে যখন তিনি বাংলাদেশে এলেন, ওই ডিআইজি অ্যাডমিন হিসেবে জয়েন করার আগে সবার আগে আমার সাথে তার একটা বৈঠক হয়েছিল। আমার কাছে মনে হচ্ছে সেদিনে তার কথাবার্তায় যে আওয়ামী লীগের মধ্যে পলিটিক্যাল কানেকশন, আই মাইট বি দ্য ফার্স্ট ওয়ান। সে ওই কোন মন্ত্রী এমপিকে 2008-09 সন পর্যন্ত চিনতেন না, আই এম শিওর। এর কারণ হলো যে আমার সাথে তার প্রথম বৈঠক হয়েছিল। তো তখন একজন লোককে তার শিক্ষা, তার কথা, তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে সবকিছু, এবং বিএনপির জমানাতে তিনি এসপি হিসেবে দায়িত্বরত ছিলেন একটা জেলাতে। তো সে যদি ওরকম ভাবে খুব দলীয় তার কোনো ভাবমূর্তি থাকতো, ছাত্রলীগের ওরকম কোনো থাকতো, তাহলে বিএনপির জমানাতে এসপি হিসেবে তো তিনি দায়িত্ব পালন করতে পারতেন না। তো এই মানুষগুলো আজিজ সাহেবের ক্ষেত্রে প্রযোজ্য। আজিজ সাহেব বা বেনজির সাহেব, এরা 2008 সন পর্যন্ত এদের একটা ইতিহাস ছিল বাংলাদেশে, রাইট? তো সেই ইতিহাসে আপনি গিয়ে দেখেন, সেই ইতিহাসে তাদের এই যে এখন যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছে, সেটা 2008 সন পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে এই অভিযোগগুলো ছিল না। তো 2009 থেকে একেবারে 2024 সন পর্যন্ত এই সুদীর্ঘ সময় কেন বাংলাদেশে যা কিছু ঘটছে, যেমন বেনজির সাহেবকে নিয়ে ওবায়দুল কাদের সাহেব একটা খুব ভালো কথা বলছেন যে তাকে দেখে কখনো মনেই হয়নি, ওই যেমন প্রণবদা যেটা বললেন যে সে অহংকার দেখাতেন, মাঝে মধ্যে তার অ্যারোগেন্সি ছিল, কিন্তু সত্যিকার অর্থে তার সামনে বসলে কথাবার্তা বললে একজন শিক্ষিত মার্জিত মানুষ হিসেবে ফ্রেন্ডলি মনে হতো, এবং সে যে দুর্নীতি করতে পারে এটা আসলে তার সামনে যারা ওয়ান টু ওয়ান বৈঠক করতেন তারা আসলে মনে করতেন। আমি নিজেও তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল। ওয়াদুল কাদেরের কথা মতো যে আমার তার মুখের দিকে তাকিয়ে আমি শুধু এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে সাংবাদিকরা যে বলছেন যে তারা ভয়ে করেন না, সেইটা কি আসলে ভয়, নাকি তারা বা আমরা সবাই আসলে ক্ষমতাবানদের মিষ্টি বইটাতেই শুধু থাকতে চাই, দুষ্ট বইটাতে যাইতে চাই না? মানে এটা যত না ভয়, আমরা ফিজিক্যালি আমরা খুব আহত হব সেটার জন্য, তার চেয়ে বেশি আমাদের আমাদের মিষ্টিটা, পানটা, সেটা খাওয়ার একটা জায়গা। আপনি কিভাবে জিনিসটা দেখেন? আপনার কাছ থেকে আমি একটু জানতে চাইবো এই মুহূর্তে সাংবাদিকতার ক্ষেত্রে আপনি যতটা ভয়, মানে ওই যে আপনি এই কথা প্রায়ই বলেন ক্যারট এন্ড স্টিক, আমরা কি আসলে স্টিকটা যত না তার চেয়ে বেশি ক্যারটটা আমাদের বেশি আকর্ষণ করে কিনা? আপনার বর্তমান এবং এই সংবাদপত্র জগতে খালিদ, আপনারও বস, আমারও বস ছিলেন নাইমুল ইসলাম খান, অত্যন্ত জনপ্রিয়, পরিচিত এবং খুবই ইন্টেলেকচুয়াল একজন ডাইনামিক সম্পাদক। তার অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে তার যে নেম ফেম, সেই মানুষটি এখন গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব। যেভাবে প্রধানমন্ত্রী সাংবাদিককে দেখে দেখে সংবাদ সম্মেলন করেন, ফ্রেন্ডলি তাদের সাথে কথা বলেন, তো সেক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভয়টা আমি মেলাতে পারি না কেন সেখানে এই ভয়টা আসছে। এমনকি নারী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আমানপুরকে উদাহরণ হিসেবে ধরি, কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র একটা প্রেক্ষাপটে মুনির সাহা বলেন, ফারজানা রূপা বলেন, আরো অনেক এরকম 10-12 জন নারী সাংবাদিক হিসেবে বেশ যাকে বলে পরিচিত হয়ে আসছেন, যারা অনেক বিষয়ে মানে সাহস দেখান, অনেক বিষয়ে সাহস দেখান। ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি।
এখন একটা জেলাতে একজন এসপির যে ক্ষমতা বা একটা উপজেলাতে একজন ওসি বা টিওনোর যে ক্ষমতা, সেটা সম্রাট আকবরের মতো ক্ষমতা তাদের এলাকায়। সেই তুলনায় আসলে বেনজির সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন, কমিশনার আছেন, তারা অনেক কম ক্ষমতা ভোগ করেন। 2 নম্বর হলো ঢাকা শহরে যারা মাহফুজ আনাম থাকেন, আমরা থাকি বা প্রণবদা থাকেন, আমরা তুলনামূলকভাবে নিরাপদ, অনেকটা নিরাপদ। কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে। কিন্তু যদি আপনি কোন একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোন মোগল সম্রাটদের মানে হেনস্থার শিকার হন, কোন মোগল সম্রাট যদি আপনাকে টার্গেট করে বসে, আপনি ওখান থেকে বিশ্বাস করেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি নিজে আমাদেরকে এখানে এসে উদ্ধার করে। একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সেই সম্রাটের জায়গা থেকে আপনাকে কেউ উদ্ধার করে আনতে রনি ভাই, আপনিও আমাদেরই লোক ছিলেন। রনি ভাই, আপনিও আমাদের লোক ছিলেন, অর্থাৎ সাংবাদিক ছিলেন। সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই, ডিসিএসপিদের স্থানীয় মাঠ পর্যায়ে ক্ষমতা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি। মিড 80s-এ, মিড 90s-এ ডিসিএসপিরা কিন্তু এরকমই পাওয়ারফুল ছিলেন স্থানীয় সাংবাদিকদের কাছে। আমরা প্রণবদা তো অসংখ্যবার, আমিও বহুবার ঢাকা থেকে ডিসিএসপি বা স্থানীয় রাজনীতিবিদদের ভয়ে তারা রিপোর্ট করতেন না অনেক সময়, বা করতে পারতেন না, ঢাকা থেকে যেতে হতো। কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান, একজন পুলিশ কমিশনার, একজন রেপ প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো, ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন? যে এবারে এক্স্যাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাবান হয়ে উঠলেন? আমার কাছে আসলে 2014 সালের নির্বাচনের পরে এই জিনিসটা খুব বেশি মনে হয়েছে। এর কারণ হলো যে 2013-14 সন, 2013-14 সন পর্যন্ত তখনও মন্ত্রী, পলিটিক্যাল যে পাওয়ার, যেমন ধরেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যতদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, বেনজির সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন, এত বড় দুঃসাহস তার ছিল না। আমি এটা লিখে দিতে পারি। এমনকি সাহারা খাতুন ছিলেন খুবই ভদ্র, নম্র, কিন্তু আমি আমার বক্তব্য হলো সে ভয়ে করে নাই। এর কারণ হলো মানে মূলত বেনজির এবং আজিজ সাহেব দুজনে যেহেতু আমলা, তাদের দুজনেরই ঠিক পাবলিক কমিউনিকেশন, সাংবাদিকদের সাথে সম্পর্ক, তাদেরকে বেনিফিট দেওয়া, তাদেরকে শেয়ার করা, এই দুটো জিনিস আমি আসলে কখনোই দুজনের মধ্যে দেখিনি। হয়তো প্রণবদা একদিন গিয়েছেন একটা চ্যানেলের সম্পাদক হিসেবে, তার সাথে যতটুকু সময় দেওয়া দরকার, এরপরে আবার সে টেলিফোন করলে তার সাথে রেসপন্ড করা বা প্রণবদার বাসায় যাওয়া, প্রণবদাকে তার বাসায় দাওয়াত করা, এই যেটা সাধারণত রাজনীতিবিদরা করে থাকে, এই জিনিসটা বেনজির সাহেব বা আজিজ সাহেবের মধ্যে ছিল না কখনোই। তাইলে কি বাংলাদেশে, মানে সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য, তাহলে কি বাংলাদেশে একটা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে বড় ধরনের একটা গন্ডগোল লাগছে? কারণ আমরা দেখছি যে সাংবাদিকরা খুব সহজে, মানে অত বেশি চিন্তা না করে মন্ত্রীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে, তো দুইজন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে রিপোর্ট করতে পারে না? মানে তারা তো পোর্টফোলিওতে, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে, তাদের জায়গা কি এরকম ভয়ের হয়ে গেছে যে তারা মন্ত্রী এমপিদের বিরুদ্ধে অহরহ, এমনকি এই সরকার আমলে আমি খুব বেশি দেখি নাই, কিন্তু আমাদের দর্শকরাও বলতেছেন, প্রণবদাও আমাকে সাক্ষী দিবেন, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী তাদের বিরুদ্ধে অভিযোগ এলো। প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে, দেয়ার ইজ এ সিন্ডিকেশন। তারা একা কোনো কাজ করেনি, তাদের সিন্ডিকেট ছিল। আমি এই পর্যায়ে শুধু জানতে চাইছি যে মানে আজিজ সাহেব এবং বেনজির সাহেব যে নানা রকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, সেটা এখন অনেকটাই স্পষ্ট। দুদক বলেছেন তারা প্রাইম অফিসে কেস পেয়েছেন, আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আমি বলতে চাইছি যে আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন, ওবায়দুল কাদেরের কথা সত্যি হলে এবং মাহফুজ আনাম সাহেবের কথা সত্যি হলে। সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই, মাহফুজ আনাম সাহেব বলছেন ভয়, ওবায়দুল কাদের বলছেন সাহস ছিল কি ছিল না। আমি প্রশ্ন করতেছি, সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই? মানে এখন অনেক সাংবাদিক আছেন যারা ভয় পাচ্ছেন না, কোন অবস্থাতে ভয় পাচ্ছেন না। এখন এটাকে আপনি জেনারেলাইজ করতে পারবেন না। রাজনীতিবিদরা ভয় পাচ্ছেন, কিন্তু সব রাজনীতিবিদ ভয় পাচ্ছেন না। অনেকে দুর্নীতি করছেন, কিন্তু এখনো আমাদের সমাজে কিছু লোক আছেন তারা দুর্নীতি করছেন না। তো এটা আমি মনে করি যে ব্যক্তি এবং পরিবেশ পরিস্থিতির একটা, যাকে বলা হয় সমন্বয়। এখন মূল ব্যাপারটা হলো এই সমন্বয়টা কখন হয়? যখন কোথাও একটা সিস্টেম তৈরি হয়ে যায়, একটা বিধি ব্যবস্থা তৈরি হয়ে যায়, সেই বিধি ব্যবস্থাতে যখন ন্যায় বিচারটা নিশ্চিত থাকে,
দুষ্টের দমন হয়, শিষ্টের পালন হয়, এবং যোগ্যতম যারা লোকজন রয়েছেন তারা তাদের কর্মের প্রতিফল হিসেবে সেখানে পৌঁছতে পারেন। এখন আপনি দেখুন, একজন যখন সেনা প্রধান নিয়োগ করা হবে, র্যাব প্রধান নিয়োগ করা হবে, তারপর শেষে আইজি নিয়োগ করা হবে, অনেকদিন যাবতই এখানে তার পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়। তারপর সে সরকার মানে রাষ্ট্রের জন্য যা করবেন সেটা তো সেকেন্ডারি, ফার্স্ট থিং। কার্টুন রিপোর্ট যে সময় যেটা অনেক কিছু হয়েছে, এই সরকারেরও সর্বোচ্চ পর্যায়ে ইঙ্গিত করে অনেক রিপোর্ট হয়েছে। দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হইতে পারবে না, মানে এইটা ভয়ের জন্য হবে না? না না, সেটা ঠিকই আছে। আপনি প্রথমত আপনি টোটাল বিষয়টাকে অনেক উপরে নিয়ে গেছেন। এখন একজন আইজি, সেনাবাহিনী প্রধান, পুলিশ কমিশনার, র্যাবের ডিজি অনেক অনেক বড় পদ। এখানে যারা সম্পাদকীয় পদে, মন্ত্রীর বড়। আচ্ছা, মন্ত্রীর চেয়ে বড়। আমি এই জিনিসটাই জানতে চাইছিলাম, এইটা একটু আপনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে তারা এবং ক্ষেত্র বিশেষে তারা নিজেকে অনেকে প্রধানমন্ত্রীর চেয়ে বড় মনে করেন। বড় নন, কিন্তু তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর চেয়ে বড় মনে করেন। ইটস এ সাইকোলজিক্যাল ব্যাপার। এখন আপনি ঢাকায় এদের কথা বাদ দেন, প্রণবদা যে কথাটা বলছিলেন সেটা হলো তার যে সকল আঞ্চলিক রিপোর্টার রয়েছেন যারা এখন মামলা মোকদ্দমা ভোগ করছেন, এখন সেখানে গিয়ে দেখেন একজন ওসি, সার্কেল এসপি বা একজন এসপি বা একজন ডিসি বিশ্বাস করেন তাদের যে